নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনারা জানেন ইরান গতকাল প্রায় ব্যালিস্টিক মিসাইল যেটা রয়েছে, প্রায় 200টি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের উপর নিক্ষেপ করেছে এবং ইসরায়েলও হুমকি দিয়েছে যে এই আক্রমণ ইরানের জন্য ভারী পড়বে এবং কিছু ক্ষয়ক্ষতি তাদের হয়েছে। এবার আমাকে যদি প্রশ্ন করেন যে ইরান থেকে ইসরায়েলের প্রায় ডিস্টেন্স 1000 কিলোমিটার, মোরলেস 1000 কিলোমিটার, সেখান থেকে একটা লং ক্ষেপণাস্ত্র কি ছোড়ার বা তাদের কাছে, ইরানের কাছে কি এই লং ক্ষেপণাস্ত্র রয়েছে? তো আমি বলবো হ্যাঁ, রয়েছে। এবং ইসরায়েলেরও এয়ার ডিফেন্স যে সিস্টেম, সেটাও খুব স্ট্রং। ইসরায়েলের 3 ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। একটা হচ্ছে আয়রন ডোম, যেটা হচ্ছে শর্ট স্কেল যে মিসাইলগুলো আছে সেগুলোকে প্রতিহত করার জন্য। ডেভিড লিঙ্কস বলে একটি এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যেটা মিডিয়াম আর লং রেঞ্জের মিসাইল প্রতিহত করার জন্য। আর লং ডিস্টেন্সের জন্য রয়েছে অ্যারো 2, অ্যারো 3। তো বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটিতে আঘাত করেছে, বাট ম্যাক্সিমাম তারা কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে বিভিন্ন নিউজ চ্যানেলে খবর কালকে আমি দেখছিলাম যে এটা ওয়ার্ল্ড কিন্তু দুটো ভাগ হয়ে যাচ্ছে। রাশিয়া, চীন এরা লেবাননকে সাপোর্ট করছে এবং রাশিয়া অলরেডি লেবাননের ক্ষতিগ্রস্ত এরিয়াতে ত্রাণ পাঠিয়েছে। আমেরিকার ইউরোপিয়ান গোষ্ঠী কিন্তু, ইউরোপিয়ান কাউন্সিল যারা আছে, ইউরোপিয়ান ইউনিয়নের কাউন্সিলের যারা মেম্বার আছে, তারা কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করছে। তো এটা কি একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে যাচ্ছে? আমার মনে হয় যে মিডল ইস্টের বা ওয়েস্ট এশিয়ার যে ব্যাপারটা, ইসরায়েলের ব্যাপারটা, ইসরায়েল যথেষ্ট সক্ষম এই ব্যাপারটাতে নিজেরা হ্যান্ডেল করে নিতে পারবে। কেননা আপনি যদি মিডল ইস্টের বা ওয়েস্ট এশিয়ার ম্যাপটা দেখেন, ইসরায়েল থেকে ইরানের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। তার মাঝখানে ইরাক আছে, সিরিয়া আছে, জর্ডান আছে, এদিকে সৌদি আরব আছে, ইয়েমেন আছে। তো ইরানের ব্যাপারটা হচ্ছে মিডল ইস্টের ম্যাক্সিমাম যে জঙ্গি গোষ্ঠী, সেগুলো হচ্ছে ইরান বিভিন্ন দেশে রেপুট করে রেখেছে। এবং যেটা মিডল ইস্টের যে বিভিন্ন আর সমস্ত দেশ, সৌদি রয়েছে, জর্ডান রয়েছে, এরা কিন্তু ইরানের উপরে খুব একটা বেশি স্যাটিসফাইড নয়। কেননা তাদের দেশে বিভিন্ন জঙ্গি সংগঠন তারা কিন্তু অ্যাক্টিভেট করে রেখেছে, যদি তাদের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য। সিরিয়াতে করেছে, ইরাকে আছে, জর্ডানে আছে, সৌদি আরবে আছে, ইয়েমেনে রয়েছে। এবং যখন কোনো জায়গায় কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করতে হয়, ইরান কিন্তু এই জঙ্গি সংগঠনগুলির নেটওয়ার্কের সহায়তা কিন্তু করে। এবং আপনারা জানেন যে হিজবুল্লাহ, যেটা লেবাননে, এরা কিন্তু এদের লেবাননের পার্লামেন্টে কিন্তু এদের সদস্য রয়েছে। সুতরাং রাজনৈতিক ক্ষমতাটাও এদের হাতে আছে। এবং হিজবুল্লাহ প্রধান যে হাসান নাসারুল্লাহর কে এয়ার স্ট্রাইকে মারা যাওয়ার পর ইরান কিন্তু আগেই হুমকি দিয়ে রেখেছিল যে তারা কিন্তু একটা বড়সড় আক্রমণ শানাবে, এবং সেই জন্যই ব্যালিস্টিক মিসাইল কিন্তু তারা নিক্ষেপ করেছে। এবার আরেকটা ব্যাপার আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, এটা নিজস্ব আমার অ্যানালিসিস। সেটা হচ্ছে যে ইসরায়েলের যে সিকিউরিটি এজেন্সি মোসাদ কিন্তু ইরানের প্রতিটা জায়গায় কিন্তু নেটওয়ার্কের জাল তৈরি করে রেখে দিয়েছে। সেই ইরানের ডিফেন্স সিস্টেমে হোক, ইরানের খুফিয়া এজেন্সি যেটা সাদাক, সেখানেও কিন্তু এদের এজেন্ট রয়েছে এবং বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এরা মিশে রয়েছে। সুতরাং ইরানের জন্য কিন্তু খেলাটা অতটা সহজ নয়। কেননা এরা
দেশের ইন্টারনাল সিস্টেমের মধ্যে কিন্তু মোসাদ একটা গণ্ডগোল পাকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ক্যাপাবল। এবং আপনারা জানেন, আপনারা দুটো ইনসিডেন্টের কথা বলি, তার আগে একটা ঘটনার কথা বলি। ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আহমেদিনেজাদ একবার বলেছিলেন যে সাদাকের যে প্রেসিডেন্ট, মানে সাদাক হচ্ছে ইরানের ইন্টেলিজেন্স এজেন্ট, সাদাকের যে সর্বোচ্চ স্তরের নেতৃত্ব বা চিফ যে রয়েছে সেই কিন্তু মোসাদের এজেন্ট। তার মানে বুঝতে পারছেন, একটা খুফিয়া এজেন্সি, একটা কান্ট্রি খুফিয়া এজেন্সির যে চিফ, সেই আরেকটা দেশের এজেন্ট, গোয়েন্দা সংস্থার এজেন্ট। তো সমস্ত রকম খবর কিন্তু অটোমেটিক্যালি ইসরায়েলের কাছে চলে আসছে। এবং আপনারা দেখবেন ইরান একটা থাপ্পড় মারার আগেই কিন্তু ইসরায়েল তাকে 4টে থাপ্পড় দিয়ে দেয়। সুতরাং এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে দুটো ইনসিডেন্টের কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে ইসমাইল হানিয়ে, যে হামাসের যে নেতা, তেহরানের মাটিতে কিন্তু তাকে হত্যা করা হয়েছিল। এবার ইরানের যে নতুন প্রেসিডেন্টের যে শপথ গ্রহণ অনুষ্ঠান পেজেনেস্কি, সে পেজেনেস্কি শপথ গ্রহণ অনুষ্ঠানে কুয়েত থেকে কিন্তু, কাতার থেকে কিন্তু ইসমাইল হানিয়ে সে কিন্তু কাতার থেকে সেখানে গেছিলো সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, শপথ গ্রহণ অনুষ্ঠানে। সেখান থেকে আপনারা বলুন, যদি ইন্টারনাল সিস্টেমে ছেদ না থাকে ইরানের সিকিউরিটি সিস্টেমে, সেখান থেকে কি করে খবর এলো যে শপথ গ্রহণ অনুষ্ঠানে কোথায় যাচ্ছে, কোনখানে সে উঠছে, কোন ঘরে সে থাকবে, সেখানে বিস্ফোরণ করা হয়েছে। দ্বিতীয়, রিসেন্ট যে পেজার ডিস্ট্রাকশন হয়েছে লেবাননে, আপনারা ভাবুন কোন হিজবুল্লাহ কাকে কনসাইনমেন্টটা দিয়েছে, কী ধরনের পেজারের কনসাইনমেন্ট দিয়েছে, সাপ্লাই চেন কোথা থেকে আসছে, কীভাবে ডিস্ট্রিবিউশনটা হবে, এই সমস্ত খবর ইসরায়েলের কাছে আসছে কোত্থেকে। তার মানে ইরানের সিকিউরিটি সিস্টেমে অসংখ্য ছেদ আছে, যেখানে হামাস মোসাদের পুরো নেটওয়ার্ক কিন্তু ছড়িয়ে আছে। ইসরায়েলের যে সিকিউরিটি এজেন্সি মোসাদের পুরো নেটওয়ার্ক কিন্তু ছড়িয়ে আছে। এবং যেটা আমি আগেই বললাম, আহমেদিনেজাদ যে ইরানের তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, সে কিন্তু অলরেডি বলেছে সাদাক, তাদের যে খুফিয়া এজেন্সি ইরানের, সেখানে কিন্তু মোসাদের এজেন্ট বসে আছে, চিফ সেখানে সেই চিফই হচ্ছে মোসাদের এজেন্ট। তো আজকে যদি কাউকে ডিফেন্স সিস্টেমে ইরানের কোনো জেনারেল মেজর বা কমান্ডারকে মারতে হয়, তারা কিন্তু তাদের অফিসিয়ালি তাদের এই কাজটা করে দেবে থ্রু মোসাদ। ইসরায়েলের জন্য কিন্তু সেটা করে দেবে। ইরান কিন্তু সেটা ভালো মতো জানে, খুবই ভালো মতো জানে এবং অবগত এই জিনিসটাতে। দ্বিতীয় কথা হচ্ছে, আমেরিকাকে ইরান বলেছে তাদের জন্য ইসরায়েলকে কোনো রকম সাপোর্ট করা না হয়, তাহলে না হলে কিন্তু তারা পারমাণবিক যুদ্ধ শুরু করবে, পরমাণু অস্ত্র নিক্ষেপ করবে। অতটা সহজ হবে না। কেননা আমেরিকার যদি আমরা বেস দেখি, নেভাল বেস, সেটা হচ্ছে ইরাকে অলরেডি কিছু আমেরিকান বেস রয়েছে অলরেডি। তাছাড়া মেডিটেরিয়ান সিতে USS হ্যারি ট্রুম্যান একটা নেভাল বেস রয়েছে, যেখানে আধুনিক এয়ারক্রাফট সহ প্রচুর সৈন্যবাহিনী অলরেডি রয়েছে। এবং আরেকটি রয়েছে USS অ্যাব্রাহাম লিঙ্কন, যেটা মোস্ট প্রবাবলি আরাবিয়ান সিতে রয়েছে। সেখানেও কিন্তু প্রচুর অস্ত্রশস্ত্র সমেত, আধুনিক অস্ত্রশস্ত্র সমেত, ফাইটার এয়ারক্রাফট সমেত কিন্তু প্রচুর সৈন্যবাহিনী রয়েছে। এবং অলরেডি আরও 10-15 হাজার সৈন্যবাহিনী কিন্তু আমেরিকা পাঠাচ্ছে ওখানে এই যুদ্ধের জন্য। এবং আরেকটি কথা হচ্ছে, পাকিস্তানের সাথে কিন্তু ইরানের বর্ডার রয়েছে। পাকিস্তান কিন্তু এখানে একটা ইরানের পিঠে ছোড়া মারতে পারে। যেমন আপনারা জানেন, বছর বিলিয়ন ডলার্স কিন্তু আমেরিকা এইড দেয় পাকিস্তানকে। এবং রিসেন্টলি F-16 এয়ারক্রাফট কিন্তু পাকিস্তানকে তারা দিয়েছিল, F-16 এয়ারক্রাফট। তো আমেরিকা তো এমনি করেনি, আজকের দিনটার জন্য বা আজকের পরিস্থিতির দিকে তাকিয়েই কিন্তু আমেরিকা এটা আগে থেকে এটা করেছে। কারণ এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে ইরানের জন্য মিডল ইস্টে ইসরায়েলের সাথে, তারা কিন্তু জানতো। এবং পাকিস্তান কিন্তু ইরানকে আক্রমণ করতে পারে আমেরিকা যদি বলে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, পাকিস্তানে কিন্তু ড্রোন বেস আমেরিকা তৈরি করতে পারে। কারণ
পাকিস্তানের ওপর কিন্তু আমেরিকার খুব একটা বিশ্বাস নেই, কারণ চীনের সাথেও আমেরিকার একটা সম্পর্ক, চীনের সাথেও কিন্তু পাকিস্তানের একটা সম্পর্ক তৈরি, ইমরান খান যখন ছিল আপনারা দেখেছেন সেখানে তারা গেছিলো এবং সেখানেও কিন্তু একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়েছে। সুতরাং সেই দিক থেকে তাকিয়ে কিন্তু আমেরিকা কিন্তু পাকিস্তানকে বিশ্বাস করে না, সেই জন্য কিন্তু একটা ড্রোন বেস কিন্তু তারা কিন্তু করবে পাকিস্তানে, ইরানের উপর, ইরানকে চাপে রাখার জন্য বা ইরানকে আক্রমণ করার জন্য। সুতরাং ওভারঅল ব্যাপারটা যদি দেখি, মোসাদের যে ব্যাপারটা, যে সিকিউরিটি এজেন্সি ইসরায়েলের রয়েছে, সেটা কিন্তু ইরানের প্রচুর নেটওয়ার্ক এদের ছড়ানো রয়েছে এবং তারা কিন্তু একটা ইরানের সোসাইটিতে বা পাবলিকের মধ্যে কিন্তু যদি যুদ্ধ লাগে তারা কিন্তু একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে এবং পাবলিক কিন্তু রাস্তায় নেমে আসতে পারে। আপনারা জানেন ইরানের পাবলিক কিন্তু ওই আয়াতুল্লাহ খামেইনি, যেটা ইরানের যে সর্বোচ্চ ক্ষমতাধারী, তার উপর কিন্তু খুব একটা সন্তুষ্ট নয়। কেননা আপনারা দেখেছেন যে রিসেন্ট যে পেজার ডিস্ট্রাকশন লেবাননে হয়েছিল, লন্ডনে কিন্তু ইরানের লোকজন ইসরায়েলের দূতাবাসের সামনে কিন্তু উল্লাস প্রকাশ করেছে। সুতরাং ইরানের লোক কিন্তু এই ইরানের সর্বোচ্চ ক্ষমতাধারী লোকজনদের উপর কিন্তু খুব একটা সন্তুষ্ট নয়। আমরা দেখেছি যে হিজাব আন্দোলন যেটা মেয়েদের হয়েছিল, তারা রাস্তায় হিজাব খুলে তারা পুড়িয়ে দিচ্ছে এবং অনেক মহিলা মৃত্যুবরণও করেছিল, ডাইরেক্ট শ্যুট করা হয়েছিল তাদের এবং জেলেও পাঠিয়ে দিয়েছিল, গুম করা হয়েছিল। তারপরে কিন্তু একটা বিশাল আন্দোলনও হয়েছিল। সুতরাং যুদ্ধ যদি লাগে কিন্তু মোসাদের নেটওয়ার্ক এরকমভাবে বিস্তৃত রয়েছে ইরানে, তারা কিন্তু একটা ডিস্টারবেন্স হিউজ পরিমাণে ক্রিয়েট করতে পারে, যেটা কিন্তু ইরান ভয় পায়। এবং দ্বিতীয় কথা হচ্ছে, খুফিয়া এজেন্সিতে এতটা সিকিউরিটি হোল আছে ইরানের, যেখান থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ খবর ইসরায়েলের কাছে থ্রু মোসাদ কিন্তু ইসরায়েল ডিফেন্স সিস্টেমের কাছে চলে আসছে বা আসবে, যেটা কিন্তু তারা কাজে লাগাবে এবং সেটা ইরানের জন্য খুব একটা সুখকর নয় বা ইরানের জন্য ভয়ানক হতে পারে। তো এই দুটো ইন্টারনাল চাপ দেশের প্লাস এই ডিফেন্সের চাপ থ্রু মোসাদ যেটা তারা ক্রিয়েট করবে ইরানের উপর, সেটা কিন্তু ইরানের পক্ষে সামলানো দুষ্কর হতে পারে। তারপরে তো আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন বা আরও সহযোগী দোষী রয়েছে, যারা বাইরে থেকে থ্রু ডিফেন্স সিস্টেম ইরানের উপর চাপ তৈরি করতে পারে। তো ইরানের জন্য লড়াইটা কিন্তু খুব একটা সুখকর হবে না। এবং দ্বিতীয় কথা, লাস্টলি যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে, হিজবুল্লাহ, হুতি বা হামাস, এদের কিন্তু পা ভেঙে দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা বা ইসরায়েল এরা ভালো মতো জানে আসল মাথা হচ্ছে তেহরান। কারণ তেহরানকে ট্রাই করতে পারলে এদের ফান্ডিংও বন্ধ হবে এবং জঙ্গি কার্যকলাপও বন্ধ হবে। তাই কিন্তু সেই জন্য কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু অলরেডি বলেছেন ইরানের পাবলিককে, তারা যেন রেজিম চেঞ্জ একটা ইরানে হতে যাচ্ছে এবং তারা কিন্তু খুব শীঘ্রই স্বাধীনতা উপভোগ করবে। ইরানের পাবলিককে কিন্তু অলরেডি একটা মেসেজ দিয়ে রেখেছে। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো অ্যানালিসিস করলে আমার মনে হয় ইরানের জন্য এটা কিন্তু খুব একটা সুখকর যুদ্ধ নয় এবং তাদের বিপদে পড়ার সম্ভাবনা যথেষ্ট এবং এই যুদ্ধ মিডল ইস্ট ওয়েস্ট এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এটা অতটা স্প্রেড হয়তো করবে না। এটা আমার মতামত। আপনাদের মতামত জানাবেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এটা যাচ্ছে নাকি এই মামলাটা এখানেই মিডল ইস্ট এবং ওয়েস্ট এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।